গল্প সন্ধ্যা। লেখায় সামিয়া খান প্রিয়া। প্রবলভাবে ফুলের গালে চড় বসালো তার ভাবি নীরু। ফর্সা মানুষটা রাগে রক্তিম বর্ণ ধারণ করেছে যেন। কত শখ করে সকালে তার স্বামী বাজার থেকে বড় সাইজের একটা ইলিশ এনেছে। আজকে তার ভাই আসবে সেই উপলক্ষে। অথচ ননদ ফুলের দায়িত্বে তরকারিটা চুলাতে রেখে একটু বাহিরে গিয়েছে, তাতেই সবকিছু পুড়ে কয়লা হয়ে গিয়েছে। ধ্যান কোথায় থাকে তোমার? আমি এত কষ্ট করে রান্না করলাম, সবকিছু বৃথা। নীরুর কথাগুলো কানে যাচ্ছে না ফুলের। সে দরজার পানে তাকালো। সেখানে সাহিল দাঁড়িয়ে আছে, নীরুর ছোট ভাই। ফুলের থেকে মাত্র 1 বছরের বড়। ভাইয়ের বিয়ের সময় কতষ্ট খুনসুটি করেছে তারা। এভাবে ছেলেটার সামনে মার খেতে হলো দেখে লজ্জায় শিউরে উঠল ফুল। সাহিল মেয়েটার মনের ভাবনা বুঝতে পেরে দ্রুত চলে গেল সেখান থেকে। নীরু তরকারি বাটিতে নামাতে নামাতে আরো অনেকভাবে ফুলকে শোনাতে লাগল। অপয়া, কুলখোনা সহ নানান শব্দে সম্বোধন করতে লাগল। ফুল ধীর পায়ে নিজের মায়ের রুমের সামনে দাঁড়াল। সেখানে এখন আর কেউ থাকে না। বাবাকে তো 2 ভাই বোন খুব ছোটবেলাতে হারিয়েছিল। যা 1 মা সম্বল ছিল সে নিজেও গত বছর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তীব্র যন্ত্রণা অনুভব হলো ফুলের বুকের মধ্যিখানে। এই তো সবেমাত্র 4 মাস ধরে সে বিধবা হয়েছে। মা চলে যাওয়ার পরেই নীরুর কথায় তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু কপালে খারাপ থাকলে হয়তো তা কিছুতেই মুছে দেওয়া যায় না। বিয়ের 2 মাস পর এক সন্ধ্যায় এসিডে এন্ড করে ফুলের স্বামী রায়হান মা যায়। বাবার বাড়িতে ফেরত এলেও তীব্র অবহেলা ব্যতীত অন্য কিছু পাচ্ছে না। রুমের ভেতর ঢুকে আস্তে করে নিচে বসে পড়ল। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে তন্দ্রার মতন লেগেছিল, তখন হুট করে পায়ের মধ্যে একটা স্পর্শ অনুভব হলো ফুলের। কে? কে? আমি। কেমন আছেন? কতদিন পর দেখা হলো আমাদের বেআইন সাহেবান, বলেন তো? ফুল থমথমে মুখে সাহেলের মুখ পানে তাকিয়ে রইল। কান্নার ফলে মেদুর গালটায় রক্তিম আভা জমেছে। প্রচণ্ড ক্ষোভ নিয়ে শুধালো। কান্নারত কাউকে কেমন আছেন জিজ্ঞেস করা কোন ধরনের অভদ্রতা সাহেল ভাই? আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পছন্দ করি না। রান্নাঘরে যা হয়েছে তা দেখেছেন। আরে মেয়ে, ওসব কিছু না। আমি নিজের নীরু আপার কাছে অনেক এরকম খেয়েছি। ননদ আর আপন ভাই এক না। জানি। চোখের চশমাটা পুনরায় নাকের মধ্যে চেপে ধরল সাহেল। ছোটবেলা থেকে অনেক বেশি মেধাবী সে। পড়ার টেবিল ও খেলাধুলা ছাড়া যার জীবনে অন্য কোনো লক্ষ্য নেই। সবে মাত্র বয়স 21। স্বনামধন্য একটা ভার্সিটিতে 2nd ইয়ারে পড়াশোনা করছে। জানেন যখন জিজ্ঞেস করেন কেন? তুমি কি আপার উপর ওঠা রাগ আমাকে দেখানোর ইচ্ছাতে আছো ফুল? ভেরি ব্যাড। আমি কিছু করতে চাচ্ছি না। শুধু করুণার জন্য আমার সাথে কোনো কথা বলতে আসবেন না। তাছাড়া আমি বিধবা। তো? অপয়া মানুষ। পরে দেখা যাবে আপনি পরীক্ষাতে ফেইল করেছেন। ফুলের এরকম উদ্ভট কথায় হেসে উঠল সাহেল। সদ্য কিশোর থেকে যুবক হওয়া গালগুলোতে বেশ করে দাঁড়িয়ে উঠেছে। দেখতে অমায়িক লাগে যখন হাসে। এসব কে বলেছে তোমাকে? ছোট চাচি। আমি সেদিন ওদের বাসায় সকালে গিয়েছিলাম। পরীক্ষা ছিল কাজিনের। সেটাতে ফেইল করে। এজন্য রটিয়েছে অপয়া মেয়ের মুখ দেখে গেলে তো পরীক্ষাতে খারাপ করবে। স্বাভাবিক নাকি এটা? মোটেও স্বাভাবিক না।
বরং কুসংস্কার। অবশ্য এটা এখন নয়, বহুদিন ধরে হয়ে আসছে। অল্প বয়সে বিধবাদের একটু অন্যরকমভাবে ট্রিট করা হয়। আমার বোনের পক্ষ থেকে আমি সরি বলে দিচ্ছি। আপার সাথে এই বিষয়ে কথা বলে যাব। ফুল তড়িঘড়ি করে সাহেলের হাতখানা ধরে ফেলল। চোখে মুখে উৎকণ্ঠা ফুটিয়ে বলল, এমন করবেন না। ভাবি তখন ভাইয়াকে জানাবে। বিষয়টা ভালো হবে না। ওকে ওকে, শান্ত হও। পড়াশোনার কি খবর তোমার? ফার্স্ট ইয়ারের ফাইনাল কেমন দিলে? তখনই তো রায়হান চলে গেলেন। পরীক্ষা দেওয়া হয়নি। নীরুর ডাক শোনা গেল এমন সময় বাহিরে। সাহেলকে সে নাম ধরে ডাকছে। দুপুরের খাবার সময় হয়েছে এখন। ফুল চলো খাবে। আপনি যান, আমি গোসল করে আসছি। সাহেলকে কথাটা বললেও ফুল জানে খাবার খেতে তার অনেক দেরি হবে। এমনটা হয়ে আসছে এতদিন ধরে। প্রথম প্রথম সে অবাক হতো যে তার ভাই ও ভাবি এত বদলে গেল কেন। দুঃখ হতো এই নিয়ে, কিন্তু সময়ের সাথে সব সয়ে গিয়েছে। মানুষ তো বিচিত্র। দুঃখ বা সুখে নিজেকে করুণভাবে মানিয়ে নেয়। ভাইয়ের পাতে মাছের সবথেকে বড় টুকরোটা তুলে দিল নীরু। হাসি মুখে জানালো, আসবি দেখে তোর দুলাভাই আজ বাজারে গিয়ে মাছটা এনেছে। ভেবেছিলাম ভালোভাবে খাওয়াবো, কিন্তু পুড়ে গিয়েছে অনেকটা। খেয়ে দেখ তো কেমন লাগে। সাহেল একটু ভেঙে মুখে দিয়ে আস্তে করে বলল, ভালো হয়েছে। কিছু কথা বলবো আপা তোমাকে। বল। ফুলের এই বাড়িতে অধিকার আছে। একটা ট্র্যাজেডি জীবনে না ঘটে গেলে এখানে ফিরে আসার সম্ভাবনা ছিল না। খারাপ ব্যবহার করো না ওর সাথে। ও কিছু তোকে বলেছে? রান্নাঘরের ঘটনা আমি দেখেছি। বিষয়টা ঠিক হয়নি। আমাদের খালাও কিন্তু অল্প বয়সী বিধবা ছিলেন। কিন্তু নানা বা মামিরা কখনো অনাদর করেনি। তুই এত বেশি কথা বলবি না। এই বাড়ির অর্ধেক ফুলের নামে। যত তাড়াতাড়ি বিদায় হবে আমার ছেলের জন্য তত ভালো। আপা, তুই তো এমন না। সংসার হলে বুঝবি নিজের জন্য ছাড়া আর কারো কথা ভাবনাতে আসে না। এটা সংসারের নিয়ম। তাছাড়া মেয়ে মানুষ বাপের বাড়ি আসবে যাবে। এখন জানি সেটাকে বিয়ে দিতে কত কষ্ট হবে। সাহেল নিশ্চুপ হয়ে খেতে লাগল। সংসার ধর্ম কি সত্যিই এমন, যেখানে মানবতাকে বিক্রি করে দিতে হয়? সাহেল দ্রুত খাবার শেষ করে উঠে গেল। নিজের বয়স কম হওয়ার আফসোস পুনরায় মনের ভেতর তৈরি হয়ে গেল। সন্ধ্যার সময় এখন। ফুল অলস ভঙ্গিতে বিছানাতে এতক্ষণ ঘুমিয়েছিল। দুপুরে খাওয়া হয়নি দেখে প্রচণ্ড খিদে পেয়েছে। বিছানা থেকে নেমে এলো। আলুথালু বেশে আয়নায় নিজের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস বের হয়ে এলো মন থেকে। তার মধ্যে কুমারিত্ব ছাড়া আর কোনো পরিবর্তন সে খুঁজে পায় না। এই এখনো মুখে একটি এক নাক, দুটো চোখ, এক জোড়া ঘন কালো ভুরু আছে, পরিবর্তন নেই তো। চোখে মুখে পানি দিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল খাবারের জন্য। প্লেট থেকে কয়েকটা ভাত তুলে সবেমাত্র মুখে দিয়েছিল সে। তখনই নীরু কোথা থেকে এসে প্লেটটা টেনে নিল। রাগত সুরে বলল, আমার ভাইয়ের কাছে আমারই নামে বদনাম। আজ যে অবধি তোমার ভাই এসে বিচার না করবে, সেই অবধি খাবার নেই। ফুল অবাক হয়ে গেল। সে তো সাহেলকে কিছু বলেনি। শূন্য অনুভূতি নিয়ে বলল, মানুষ তো অভুক্ত অপরাধীর সামনে থেকে খাবার কেড়ে নেয় না।
আমি এর থেকেও অধম হয়ে গেলাম ভাবি। বাচ্চাটা অনেক অসুস্থ থাকছে মা। মনে হয় কারো নজর লেগেছে। কার আর নজর লাগবে? তোর ননদের মতন এত বড় মানুষ থাকতে আরো কারো নজর লাগে? আমি কতবার বললাম, অনিককে বললাম যে তোমার নানির বাড়ি পাঠিয়ে দাও, শুনল না। মা এখন বলো তো কি করি? নীরুর মা একটু বিরক্ত হয়ে বলল, এখন আর কি করবি? চুপচাপ সব সহ্য করতে থাক। বছর খানেক চলে গেলে ধরে বেঁধে আবার বিয়ে দিয়ে দিবি। তবে সাবধান, বাবুর কোনো কাজ ওকে দিয়ে করিয়ে নিবি না। পরে দেখা যাবে খারাপ কিছু হবে। আজ জানো কি করেছে? সাহেলের কাছে আমাকে নিয়ে বিচার দিয়েছে। তোমার ছেলে নিজেও কেমন যেন না, বোনের বিরুদ্ধে কথা বলে। বাপ রে, এত বড় সাহস! তা অনিককে এই ব্যাপারে কিছু জানিয়েছিস? খাবার বন্ধ রেখেছিলাম অনেকক্ষণ, পরে অনিক এলে বিচার দিয়েছি। সে বকেছে ফুলকে, এবং ঘরের কথা বাহিরের কাউকে বলতে নিষেধ করেছে। বেশ, আমি সাহেলকে বলে দিব। এগুলো নিয়ে যেন মাথা না ঘামায়। থাক মা, পরে দেখা যাবে তোমার ছেলে রেগে গিয়েছে এবং আমার বাড়িতে আর আসবে না। আমি খুব ভালো মতন চিনি ওকে। এখন রাখছি। বিদায় নিয়ে ফোনটা কেটে দিল নীরু। দুপুরের রান্নার দায়িত্ব আজকে সে ফুলের উপর দিয়েছে। শরীরটা ভালো লাগছে না তার। 8 মাস আগে সি সেকশনের ধকল এখনো সামলাতে হচ্ছে। যদিও সে এতটা দূর সামলাতে পারত না যদি ফুল না থাকত। এই নিয়ে তার মনে কিঞ্চিত পরিমাণে কৃতজ্ঞতাবোধ নেই। কালকের ব্যবহারে আজকে রান্নায় ভুল করতে সাহস করবে না ফুল। চিন্তা ফেলে সে আরাম করে বিছানাতে শুয়ে রইল। এতগুলো পদ দেখে ভেতর থেকে কান্না অনুভব হচ্ছে ফুলের। এত কাজ করতে অভ্যস্ত নয় সে। শ্বশুর বাড়িতে ভাসুরের বউয়ের সঙ্গে মিলে টুকটাক কাজ করেছে, সেখান থেকে যা রান্না শিখেছে। অথচ মা বেঁচে থাকতে সে নিজেও রাজকন্যার মতন জীবনযাপন করত। সেগুলো এখন সোনালি অতীত। মাঝে মধ্যে নিজের ভাইকে সে চিনতে পারে না। এতটাও বদলাতে পারে কোনো মানুষ? পিছনে ফ্রিজ খোলার শব্দে সেদিকে তাকালো ফুল। সাহেল ঝুঁকে কিছু খুঁজে চলেছে ফ্রিজে। মেয়েটা মুখ ঘুরিয়ে নিল। ফুল, আইসক্রিম খাবে? পেঁয়াজ কুচি করতে করতে মেয়েটা জবাব দিল, না, তোমার জন্যই এনেছিলাম, কিন্তু দেখলাম একটা নাওনি। আপনি আমার সাথে কথা বলবেন না সাহেল ভাই? কেন? বিরক্ত হলো ফুল। হাতের পিঠ দিয়ে গালের পানি মুছে গরম তেলে পেঁয়াজ ছেড়ে দিল। সুন্দর রিনিঝিনি শব্দে তা ভাজতে লাগল। কি হয়েছে? আমি কিছু করেছি ফুল? দেখেন, সাধু সাজবেন না। আপনি ভাবিকে কি বলেছেন জানি না, কিন্তু এজন্য কালকে আমাকে খেতে দেওয়া হয়নি। এখন পারলে এটাও গিয়ে বলে আসবেন। সাহেল ভুরু কুঞ্চিত করে শুধালো, খেতে দেয়নি মানে? তাছাড়া আমি আপাকে তেমন কিছু বলিনি। একটু তো ডাকতে পারতে আমাকে। প্রয়োজন বোধ করিনি। নাক টানতে ব্যস্ত ফুল। সাহেল অনুধাবন করল এটা পেঁয়াজের জন্য নয়, বরং মনের কষ্টতে সে কান্না করছে। মিনিট 4 সে ওখানে দাঁড়িয়ে রইল। তরকারির চুলাটা হঠাৎ কমিয়ে বলল, আমার দিকে তাকাও ফুল। আরে, তাকাও বলছি। অনিচ্ছা সত্ত্বেও সাহেলের পানে তাকালো সে। ছেলেটি চোখ থেকে চশমাখানা খুলে নিল। যারা নিয়মিত চশমা পরে তাদের চোখ চশমা ছাড়া ভীষণ ছোট দেখায়। ফুলের আত্মাটা কেমন করে উঠল। এত কাছ থেকে সাহেলকে সে প্রথমবার দেখেছে।
আপনাকে দেখে কি বুঝবো? এই আমার চেহারা দেখে মনে হচ্ছে আমি কাউকে বিপদে ফেলার মতন কিছু বলবো? জানি না। আপাকে আমি ভালোভাবে বুঝিয়ে দিব। এতটুকু দয়া করেন। এই ব্যাপারে আর কাউকে কিছু বলবেন না। ওকে ওকে। একটা প্রশ্ন আছে। জি। এত তাড়াতাড়ি শ্বশুর বাড়ি থেকে কেন চলে এলে? তোমার অধিকার ছিল সেখানে। ভাসুর ভয় পাচ্ছিলেন যে আমি যদি রাফসানের টাকা পয়সা দাবি করি তাই। আপনার বোন যেমন ভাবে। আচ্ছা একটা দোয়া করে দিতে পারবেন? কেমন? আমার যেন ভবিষ্যতে অনেক সম্পদ হয়। তখন আমি দুহাতে বিলাব। আপনার বোন আর আমার ভাসুরকে সব থেকে বেশি দিব। আমি সম্পদের আশা করি না। তখন অন্তত তারা বুঝতে পারবে। একজন মানুষ হিসেবে এমন ব্যবহারগুলো অনেক খারাপ লাগে। ছোটবেলা থেকে একসাথে থাকা ভাই বদলে গিয়েছে। সেখানে অন্য মানুষদের কথা আর কি বলবো? ফুলের কথাগুলো অনেক করুণ শোনালো। সাহেলের বেশ মন খারাপ হয়ে গেল। সে চাইলেও কিছু করতে পারছে না। মলিন হেসে বলল, দোয়া করে দিলাম। একদিন তুমি সবথেকে সম্পদশালী হবে। এতটুকু সান্ত্বনার বাণী দরকার ছিল যেন মেয়েটা কেমন অসহায়ভাবে কেঁদে উঠল। আমি আজ চলে যাচ্ছি। কেন? আর কয়দিন থেকে গেলে ভালো হতো। ভার্সিটিতে এক্সাম আছে। থাকা যাবে না। দুই ভাই বোনের মধ্যকার আলাপ দূর থেকে শুনছে ফুল। সাহেলের চলে যাওয়ার কথাটি আপাতত দৃষ্টিতে তার মনে বেশ প্রভাব ফেলল। ছেলেটা এই কয়দিনে ফুলের সঙ্গে অনেকটা মিশে গিয়েছিল। সকালে উঠে একসাথে চা খাওয়া অথবা সন্ধ্যাবেলায় লুকিয়ে তার জন্য চিপস নিয়ে আসাকে সে বড্ড মনে করবে। এতটা যত্ন সে কি আর কখনো জীবনে পাবে? দীর্ঘ শ্বাস ফেলে নিজের কাজে মন দিল। আড়াল চোখে সাহেল একবার মেয়েটির গমন পথের দিকে তাকাল। খাওয়া শেষে যখন সুযোগ পেল তখন ফুলের রুমে এসে দাঁড়াল। শূন্য ফাঁকা ঘরটায় মেয়েলি সুবাসে ভরে আছে। ফুল, কোথায় তুমি? বারান্দা থেকে মেয়েটি মুখ বের করে দিল। ছোট মুখখানা নির্জীব ফুলের অনুরূপ শুকিয়ে গিয়েছে। সাহেল হেসে বলল, তুমি এভাবে লুকিয়ে আছো কেন? আপনি চলে যাবেন। সেটা তো আগে বলেননি। জরুরি ছিল বলা? ওহ, ঠিক আছে। ফুল পুনরায় বারান্দায় আড়ালে চলে গেল। আলো আধারের খেলা। লুকিয়ে কে জিততে পারে সেই প্রতিযোগিতা চলছে। সাহেল এসে বারান্দার দরজায় হেলান দিয়ে দাঁড়াল। হেসে বলল, আমি তোমাকে বলেছিলাম যে আজ চলে যাব। কিন্তু তুমি ভুলে গিয়েছ। আবার তুমি কিনা রাগ করলে। এজন্য বলে মেয়ে মানুষের স্বভাব অনেক অদ্ভুত। আমি ভুলে যাইনি। লজ্জিত কণ্ঠে ফুল জানালো। সে সত্যি ভুলে গিয়েছে। এটা কখনো যদিও স্বীকার করবে না। আঙুলে ওড়না পেঁচাতে লাগল সে। কিছু একটা বলার জন্য উসখুস করছে। কিছু বলবে ফুল? আপনি চলে গেলে আমার কি হবে? অদ্ভুতভাবে এতদিন ধরে ভাই বা ভাবি আমাকে বকেনি। সব কেমন ভালোভাবে গিয়েছে। তাদের কিছু বলেছিলেন? ঠিক তা নয়। আপাকে বলেছিলাম যে আমার সামনে তোমাকে না বকতে। আচ্ছা ফুল, পড়াশোনা শুরু করতে চাও? জি। ভাইকে বলেছিলাম। কিন্তু তারা রাজি হয় না। তুমি পড়াশোনা চালিয়ে যাও। অন্তত এটা ছাড়া জীবন ঠিক হওয়ার সম্ভাবনা আর দেখতে পাচ্ছি না। যদি আমি ঢাকা থেকে খরচ পাঠাই তাহলে? না। কখনো না। আপনি আমার গা ছুঁয়ে ওয়াদা করুন। এই কাজটা করলে লোকে আমাদের সম্পর্ককে খারাপ বানাবে। ফুলের চেহারাতে ভয় ফুটে উঠল। দীর্ঘ শ্বাস ছাড়ল সাহেল। সে চাচ্ছে যে কোনোভাবে মেয়েটাকে সাহায্য করে যেতে।
কিন্তু সেই পথটা কোথাও খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, ওয়াদা করলাম আমি এমন কোনো কাজ করব না। কিন্তু তুমি অনিক ভাইয়ের সাথে পুনরায় কথা বলো। তিনি নিশ্চয় মানবে পড়াশোনার ক্ষেত্রে। জি। একটা কথা বলো, আপনি পুনরায় এখানে আসবেন কবে? হয়তো বছর বা 6 মাস পর। ফুলের চেহারাতে কালো মেঘের ঘনঘটা দেখা গেল। সত্য বলতে বহুদিন পর কোনো মানুষ তার উপর করুণা করেছিল। কি অদ্ভুত জীবন! কেউ কেউ এক টুকরো করুণার হাহাকারে ছুটে বেড়ায়। সাহেল চলে যাওয়ার 7 দিনের মাথায় অদ্ভুত জ্বর এলো ফুলের। এক সন্ধ্যায় নীরুর জন্য আইসক্রিম আনতে দোকানে গিয়েছিল। পথিমধ্যে শরীরটা খারাপ অনুভব হওয়া শুরু হয়। রাতের মধ্যে তুমুলভাবে গা কাঁপিয়ে জ্বর এসে পড়ে। প্রথমে মেয়েটা তেমন পাত্তা দেয় না। এমনকি তার কেউ তার মুখ দেখে অনুমান করতে পারেনি। দিন 7 পরে এক সকালে যখন তার বড় ফুপু বাসায় এলো তখন সে আবিষ্কার করল এই অভাগী মেয়েটা জ্বরে ভুগছে। তখন ডাক্তার দেখানো হলো, ঔষধ এলো বাসায়, কিছু ফলমূল এলো, কিন্তু ফুলের সুস্থতা আর এলো না। মাথা ভর্তি সুন্দর চুলখানা বসন্তের পত্রঝরা গাছের মতন ঝরে পড়তে লাগল। অক্ষিকোটর ভেতরে ঢুকে গেল। শুকিয়ে এমন অবস্থা যে পাঁজরে হাত দিলে হাড়ের আকৃতি বোঝা যাবে। মাসখানেক পর মেয়েটা যখন সুস্থ হলো তখন এই রূপে দেখে নিজেকে জীবনে বেঁচে থাকার সমস্ত আশা হারিয়ে ফেলল সে। বয়স্ক মুরুব্বিরা বলে কাল সন্ধ্যায় বের হয়েছিল দেখে জিনের নজর পড়েছে। কিন্তু ফুল জানে অবহেলা, অনাদর আজকে তাকে এখানে নিয়ে এসেছে। নিজের ঘোলাটে চোখ দিয়ে যখন ভাইয়ের পানে তাকায় তখন অবাক লাগে। এটা কি সেই বড় ভাই যে তাকে সর্বদা আগলে রাখবে বলেছিল? জবাব পায় না। ফুলের দিনকাল এখন অনেকটা একঘেয়ে হয়ে গিয়েছে। সারাদিন বাসায় টুকটাক কাজ করে, তা নয় আড়ালে বসে থাকে গিয়ে। নীরুর ছেলেটা আগামী পরশু 1 বছরে পা দিবে। সেজন্য বিশাল আয়োজন করা হচ্ছে। এই নিয়ে তার মনে কোনো আনন্দ নেই। নীরুর মা বেবি অনেকক্ষণ ধরে ফুলের মুখের দিকে তাকিয়ে আছে। কেমন অদ্ভুত এক শব্দ করে নিজের মেয়ের উদ্দেশ্যে বলল, নীরু রে, তোর কপালে ভালো দুঃখ আছে। এই মেয়েটা শনি হয়ে তোর ঘাড়ে চেপে থাকবে। কোন ছেলে বিয়ে করবে শুনি? সেটাই মনে হয় মা। বিয়ে আসে না এখন আর। মাঝে মধ্যে আমার কি করতে মন চায়। ফুলের একবার বলতে মন চাইল তাকে এত কেন ঘৃণা করে নীরু, অথচ কখনো জিজ্ঞেস করা হয় না। সেখান থেকে পালিয়ে দ্রুত ছাদে উঠে এলো সে। দুপুরের গনগনে রোদে এখানে থাকা কষ্টসাধ্য। তাও থাকবে মেয়েটা। হঠাৎ পিছন থেকে চেনা জানা এক কণ্ঠে শুনল, ফুল, এখানে কেন তুমি? ফুল অতিদ্রুত নিজের মুখটা আড়াল করে নিল। সাহেলকে সে চোরা চোখে একবার দেখেছে। এমন সুশ্রী পুরুষের সামনে নিজের এই মলিন চেহারাটি নিয়ে যাওয়ার জন্য বড় হীনন্যতায় ভুগছে সে। চোখ বুজে একপাশে দাঁড়িয়ে রইল। সাহেল গভীর মনোযোগে মেয়েটিকে দেখছে। তুমি অসুস্থ ফুল? হ্যাঁ। জানেন না? সত্য বলতে না। এখান থেকে যাওয়ার পর তোমার ব্যাপারে আপার কাছে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছিলাম। কোনো সঠিক জবাব পাইনি। ওহ, তখন যখন খোঁজ নেননি এখনো নিতে হবে না। ফুলের কণ্ঠে এক ধরনের অভিমানের ছোঁয়া অনুভব হলো সাহেলের। সত্য বলতে তার মাথা থেকে এই মেয়েটির কথা একেবারে চলে গিয়েছিল। অবশ্য মনে রাখার মতন বিশেষ সম্পর্ক নেই তাদের। ফুলের মাথা থেকে ওড়নাটি খসে পড়ল। নির্জীব, রোগে আক্রান্ত মুখশ্রীটা দেখে চমকে উঠল সাহেল। সে বড় কদম ফেলে মেয়েটির পাশে এসে দাঁড়াল। সরু চিকন হাতখানি ধরে শুধাল, তোমার এই অবস্থা হলো কিভাবে? এত কি অসুস্থ?
খুব কঠিন কিছু? আনসার দাও ফুল। আমি জানি না কঠিন কিছু কি না, তবে জ্বর এসেছিল, এরপর থেকে এমন হয়ে গেছি। কথা বলতে বলতে ফুলের নিঃশ্বাস ভারী হয়, চোখের কার্নিশে জল এসে উপস্থিত হয়। আপা বা দুলাভাই তোমার চিকিৎসা করে না? করেছিল। এখন তাদের কাছে আমি বোঝা। সাহেল কিছু একটা ভাবল, এরপর ফুলের হাত ধরে বলল, আমার সঙ্গে নিচে চলো। ছাড়ুন, আমি কোথাও যাব না। আপনি নিশ্চিত কাউকে কিছু বলবেন? পরবর্তীতে এজন্য আমার সমস্যা হবে। কিছু হবে না। একটা মানুষকে চোখের সামনে এভাবে শেষ হয়ে যেতে দেখতে পারি না। চলো আমার সাথে। ফুলের অনেকবার নিষেধ করা সত্ত্বেও সাহেল তাকে টেনে নিচে নিয়ে গেল। তখন সকলে একসাথে বসে কালকের জন্য বিভিন্ন কাজ করতে ব্যস্ত। ফুলের ভাই অনিক পাশে বসে নীরুর বাবার সাথে কথা বলছে। সাহেল সোজা এসে তার সামনে দাঁড়ালো। অনিক শুধালো, কি ব্যাপার সাহেল? ফুল কিছু করেছে? আমি যতদূর জানি আপনি ও ফুল একই বাবা মায়ের সন্তান। নাকি জানাতে ভুল আছে? ভুল কেন থাকবে? তাহলে নিজের বোনের সাথে এটা কেমন ধরনের অমানবিকতা? আর আব্বু, তুমি কি তোমার মেয়েকে অমানুষ হওয়ার শিক্ষা দিয়েছিলে? অনিক ভাই আজ নিজের সন্তানের জন্মদিনের জন্য এত বড় অনুষ্ঠান করতে পারেন, কিন্তু এই মেয়েটাকে চিকিৎসা করাতে পারেন না? আন্টি বেঁচে থাকলে এমন আচরণ করতে পারতেন? নীরু পিছন থেকে ধমক দিয়ে বলল, এটা কোন ধরনের বেয়াদবি সাহেল? এই মেয়েটা আবার তোর কান ভাঙিয়েছে। না আপা, চোখে চশমা থাকলেও আমি অন্ধ নই। একটা মস্তিষ্ক আল্লাহ দিয়েছে। ননদ নিয়ে সংসার করাকে কেন তুমি স্বাভাবিকভাবে নিতে পারো না? এতে অবশ্য দোষ আমার মা বাবার 16 আনা আছে। ফুপুদের সাথে কেমন ব্যবহার হয় সেটা তো দেখি। তাহলে মনে রাখো আপা, আমার বাড়িতে তোমার ঠাঁই কোনোদিনও হবে না। আমার বোনকে নিয়ে তোমার এত বড় বড় কথা বলার অধিকার নেই সাহেল। ফুলের বিষয় আমরা দেখব। দেখুন, দেখতে দেখতে তো মেয়েটাকে শেষ করে দিয়েছেন। সামান্যতম চিকিৎসা কি মেয়েটা ডিজার্ভ করে না? ওর চিকিৎসা আমরা করিয়েছি, কিন্তু সুস্থ না হলে আমি কি করব? 3 বেলা খাবার দেন ঠিকমতো? পরনের পোশাক এত মলিন কেন? তাছাড়া ফুলের পড়াশোনা কেন বন্ধ হয়েছে? অনিককে এবার বাক্যবান দ্বারা চুপ করিয়ে দিল সাহেল। সে জানে এসবের উত্তর সে গুছিয়ে দিতে পারবে না। ফুলের হাজবেন্ড মা রা গেল, এতে মেয়েটার দোষ নেই। তবে এরকম স্বল্প দিনের বিয়েতে সাধারণত বিধবা হলে মেয়ে বাবার বাড়িতেই চলে আসে। আপনাদের ফুলকে দেখতে ইচ্ছে হয় না? তাহলে ওকে হোস্টেলে পাঠিয়ে দিতেন। আমি যতদূর জানি বাজারে 3টে দোকান ফুলের নামে। খুব বেশি খরচ মেয়েটার হতো না। মাসের পর মাস বাড়ি ফিরত না। সমস্যা ছিল না। কিন্তু টাকাগুলো নিজেরা খরচ করবেন দেখে মেয়েটাকে বাড়িতে আনলেন। আচ্ছা, ফুলের মোহরানার টাকা? বিয়েতে কিন্তু উসুল করে দিয়েছিল। ফুল, তোমার সেই টাকা কোথায়? ফুল আস্তে করে জবাব দিল, ভাইয়ার কাছে। মেয়ের দেনমোহরের টাকা স্বামীর বাড়ি শোধ করলেও তোমাদের মতন কিছু মানুষ তা আত্মসাৎ করে নেওয়ার কালচার গেল না। যাই হোক, আমি চাইলে ফুলকে বিয়ে করতে পারি এখন। মহান সেজে যেতে পারি। কিন্তু এতে আখেরে আরো ঝামেলা হবে। তবে আমি মেয়েটাকে এখানে রাখব না। অবশ্য বিয়েও করতে পারি ভবিষ্যতে। এত নিষ্পাপ আত্মাকে হেলা করা যায় না। ফুল, যাও, রেডি হও। ফুল এক চুলও নড়ল না। নীরু তেড়ে এসে ভাইকে বলল, ওকে নিয়ে কোথায় যাবি তুই? দেখেছো মা, এই মেয়েটা শেষমেশ আমার ভাইকে কেড়ে নিচ্ছে। না রে আপা,
কেউ কেড়ে নিচ্ছে না, একটা মেয়ের জীবন বাঁচিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ভয় নেই দুলাভাই, আপনার টাকা দিতে হবে না। সাহেলের মা এসে অনেক বোঝাচ্ছে তাকে, কিন্তু ছেলেটা দৃঢ় ইস্পাতের মতন শক্ত, কোনোভাবে কারো কথা শুনবে না। অনেকটা জোর করে সে ফুলকে নিয়ে বাসা থেকে বের হয়ে এলো। অবশ্য বের হওয়ার আগে এটাও জানিয়ে এলো যে যতদিন অবধি মনুষ্যত্ব বোধ তার পরিবার অর্জন করতে না পারে ততদিন সে নিজেও যোগাযোগ রাখবে না। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে বাসের মধ্যে বসে পড়ল তারা। একটু পর ঢাকার উদ্দেশ্যে বাস ছাড়বে। ফুল কাছুমাছু ভঙ্গিতে বলল, আমাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আপাতত আমার বান্ধবীর বাসায়, সেখান একটা রুম খালি আছে, ওরা 3 জন থাকে, তুমি মিলে 4 জন হবে। আর আগামীকাল ডক্টর দেখাবো, সুস্থ হলে তোমাকে কোথাও ভর্তি করিয়ে দিব। প্রাইভেটে? কিন্তু সেটা তো অনেক টাকা। আপনি আমার উপর এত টাকা খরচ করবেন কেন? আর পাবেন কোথায়? সাহেল মাথা চুলকিয়ে বলল, আমি অনলাইন প্ল্যাটফর্মে বেশ নামকরা একজন টিচার। তোমাকে পালার মতন টাকা আমার আছে। আপনার মা বাবা? তারাও তো আপনার দায়িত্ব। জানি, তাদের আমি ছেড়ে দিচ্ছি না, শুধু একটু শিক্ষা দেওয়া জরুরি। ফুল তবুও ভেতর থেকে কাঁপছে। নরম সুরে বলল, আমাকে এত দয়া না দেখালেও পারতেন। দয়া? এসব ভেবো না, বরং চুপ করে আসন্ন ভবিষ্যৎ নিয়ে ভাবো। আমি তোমাকে স্বপ্ন দেখাচ্ছি মেয়ে, ভবিষ্যতে শুধু স্বপ্নে তোমাকে আমার সঙ্গী করো। শিহরণ বয়ে গেলে ফুলের মনের ভেতর দিয়ে। বাস চলতে আরম্ভ করেছে। তার ভাই ও ভাবির এই অমানবিক আচরণের ব্যাখ্যা সে হয়তো এক জীবনেও খুঁজে পাবে না। যেমন পাচ্ছে না সাহেল কেন তাকে এভাবে নিয়ে এলো। কি আছে ফুলের মধ্যে? ভাবনাতে মগ্ন ফুল বাহিরে তাকালো। সন্ধ্যা নামছে, সঙ্গে গাড়ির গতি বাড়ছে। কাচের জানালায় ঝাপসা হয়ে যাওয়া রাস্তার পাশের বিভিন্ন আলো দেখা যাচ্ছে। ফুল মনে করার চেষ্টা করল যে তার মতো একজন মেয়ের জীবনে কি আর কাউকে এভাবে পাশে পাওয়া সম্ভব ছিল। সাহেলের কথাগুলো তার মনে গভীর দাগ কেটেছে। এতটা সাহসী হয়ে কেউ আগে তার জন্য দাঁড়ায়নি। বাসের ভেতর অল্প আলো, কিন্তু সাহেলের চোখে যেন কোনো অস্থিরতা নেই। ফুল এক মুহূর্তের জন্য সাহেলের দিকে চেয়ে থাকে। হয়তো এই মানুষটি তার নতুন জীবনের শুরু। গভীর সন্ধ্যাতে স্বপ্ন বুনতে বুনতে এগিয়ে চলছে গাড়িটি। সমাপ্ত।